গতকালকে ২০২৫ সালের প্রাপ্তি নিয়ে কথা বলতেছিলাম যে আমরা কি পাইলাম। সেখানে তানজিদ তামিমের কথা বলছি, রিশাদের কথা বলছি। আরেকটা জিনিস আমরা পাইলাম, মানে টি-20কে মাথায় নিয়ে এখন কথা বলতেছি, এখনই তো সালতামামি করতেছি না যে সব ফরম্যাট মিলে কি পাইলাম। তো টি-20কে যদি মাথায় রাখি তাহলে আমরা খুব বড় একটা জিনিস পাইলাম, একজন ভালো ক্যাপ্টেন পাইলাম। আমরা লিটন দাসকে এবছর পরিস্ফুটিত একজন ক্যাপ্টেন হিসাবে পাইছি। শুধু টি-20তে তাকে আটকায় রাখলে আমি মনে করি তার যে ক্যাপ্টেন্সি স্কিল এবছর আমরা দেখলাম, তার প্রতি একটু ইনজাস্টিস হয়। কিন্তু সে তো আসলে টি-20 ক্যাপ্টেন, ফলে টি-20 নিয়েই আমাদের কথা বলতে হবে। সেখানে সে শুধু পরিসংখ্যানের জায়গা থেকেই একটা নতুন উচ্চতায় উঠে গেছে। বাংলাদেশের প্রথম ক্যাপ্টেন হিসাবে 5টা টি-20 সিরিজ জিতছে। এই সংখ্যাটা আরও 3টা বেশি হওয়ার কথা ছিল, সেটা হয় নাই, এটা দুঃখজনক। কিন্তু তারপরেও সে তো একটা নতুন উচ্চতায় উঠছে। তবে এইটা আমার কাছে বড় কোনো ব্যাপার না, কারণ আপনি এখনকার দিনে বাংলাদেশ টিমটা যে অবস্থায় আছে এটা নিয়ে নিয়মিত টিম ক্যাপ্টেন্সি করতে থাকলে রেজাল্ট তো আসবেই, এটা ঠিক আছে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে ক্যাপ্টেন। ক্যাপ্টেন হিসাবে আমরা যে লিটন দাসকে আবিষ্কার করছি, আমি যে ইন্ট্রোভার্ট এবং একটু বদমেজাজি টাইপের যে লিটনকে চিনতাম, আর যে লিটনকে ক্যাপ্টেন হিসাবে দেখলাম, এইটা আসলে অন্য লেভেলের একটা ক্যাপ্টেন। আমি এখন বলতে পারি যে আমরা মাশরাফি উত্তর যুগে যতজন ক্যাপ্টেনকে দেখছি ইন্টারন্যাশনাল এরিনায় আমাদের, তার মধ্যে সম্ভবত লিটন বেস্ট ক্যাপ্টেন হিসাবে নিজেকে আবির্ভূত করছে। সেই জিনিসটা একটু আজকে আলোচনা করব যে লিটনের ক্যাপ্টেন্সিটা এবছর আমাদের জন্য কত বড় একটা পাওয়া ছিল। লিটন রেগুলার ক্যাপ্টেন্সি শুরু করলো, মানে টি-20 ক্যাপ্টেন হিসাবে রেগুলার ক্যাপ্টেন হলো ২০২৪ সালের শেষ দিকে, এবং শুরুতেই ওই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একটা সিরিজ জিতলো। তারপরে তো এই নিয়ে 5টা সিরিজ জিতে ফেললো। ওই যে আগেই যেটা বললাম যে আর 3টা সিরিজ তার সঙ্গে থাকা উচিত ছিল, এর মধ্যে 2টা সিরিজ হারাটা খুব দুঃখজনক হচ্ছে। ইউএইর বিপক্ষে যে সিরিজ হারটা, ওইটা হারা উচিত হয় নাই কোনোভাবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে যে সিরিজ হারাটা, এটাও অ্যাকসেপ্টেবল না। এই 2টা সিরিজ আমি বলবো যে লিটনের ক্যাপ্টেন্সিতে ছোট ছোট 2টো দাগ। মানে আসলে তো টিম পারফরমেন্স, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি 5টা সিরিজ জয়ের কৃতিত্ব যখন নেবেন, 2টো ব্যর্থতার দায়ও নিতে হবে। ওকে, এই সঙ্গে লিটনের একটা দুর্ভাগ্য, সেটা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে আমরা একটা ভালো সিরিজ জিতছি। আফগানিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ জয়, টি-20 সিরিজ জয়, এটাকে কিন্তু আমি খুব হাইলি রেট করি। ওই সিরিজটাই লিটন ইনজুরির কারণে খেলতে পারে নাই, ফলে ওইটা তার নামের সঙ্গে যোগ হয় নাই। তার মানে লিটনের এখন 8টা সিরিজ জয় দেখতে পারলে সেটা আমি বলতাম যে খুব ভালো পারফরমেন্স, খুব ভালো। এটা পরিসংখ্যানের আলাপ করতেছি, কিন্তু মূলত যেটা নিয়ে কথা বলতে চাই, যে আগেই বললাম যে ক্যাপ্টেন লিটনের আবির্ভাব। লিটনকে যেভাবে আমরা চিনি, মানে আমরা অনেকদিন ধরে যারা ক্রিকেট মোটামুটি কাছ থেকে দেখতেছি, লিটনের শুরুটা যারা দেখছি, লিটনের শুরু তো একেবারে দিব্য চোখের সামনে, এই কদিন আগের মাত্র ঘটনা। ফলে তারা লিটনকে একভাবে চিনতাম। হয়তো লিটনের একেবারে ইনার সার্কেলের লোকেরা তাকে একটু অন্যভাবে চিনত, সেটা আমি জানি না যে সে ইনার সার্কেলে কেমন। তার আসলে কোনো ইনার সার্কেল আজ পর্যন্ত আমি আবিষ্কার করতে পারি নাই যে অমুক 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 হচ্ছে লিটনের খুব ঘনিষ্ঠ। লিটন সবসময় আমার কাছে মনে হতো, বা সবার কাছেই তাই মনে হতো, যে ও একটা জগৎ বিচ্ছিন্ন মানুষ, ওর আসলে ইনার সার্কেল বলেও কিছু নাই। সাকিবের যেমন ইনার সার্কেল, আউটার সার্কেল, পাবলিক সার্কেল সব আলাদা আলাদা, ওটা আপনি জানেন। আপনি ওই সার্কেলের মেম্বার হন বা না হন, সাকিবের ইনার সার্কেল কোনটা এটা আপনি জানবেন যদি তার এই কাছাকাছি দেখেন, এবং ওই ইনার সার্কেলে সে কেমন এ খবরও নিতে পারবেন। লিটনের ক্ষেত্রে এটা নাই, কোনো ইনার সার্কেলের কথা কোনোদিন শুনি নাই, এখন শুধু শুনি ও ওয়াইফের সঙ্গে খুব ফ্রি, ওইটা তার একটা ইনার সার্কেল, এবং ওইটা তার একটা ইনার পিস দেয় বলেও সে বিভিন্ন সাক্ষাৎকারে, বিশেষ করে শুভ্রদাকে দেওয়া একটা দুর্দান্ত সাক্ষাৎকারে দাবি করছে যে ওটা তার একটা ইনার পিসের জায়গা। অসাধারণ ব্যাপার এটা। পরিবার যদি ইনার সার্কেলে পরিণত হয়, তার চেয়ে বড় ব্যাপার আর এই পৃথিবীতে নাই। এখন লিটনকে আমরা কিভাবে চিনতাম দেখেন, লিটন যখন বয়সভিত্তিক ক্রিকেট খেলে তখন থেকেই তো লিটনকে তুলনা করা হয় সচিন সৌরভদের সঙ্গে, যে লিটন যখন ইন্টারন্যাশনালে আসবে, লিটন ওই লেভেলে ফাইট করবে। অ্যান্ড সেই প্রত্যাশার চাপ, নিজের উপরে বিরক্তি, এগুলো লিটনের দিনকে দিন বাড়ছে। মানে লিটনের পারফরমেন্সকে আপনি যদি ওইসব প্রত্যাশা বাদ দিয়ে দেখেন, তাহলে লিটন বাংলাদেশের স্ট্যান্ডার্ডে মোর দ্যান এনাফ পারফরমেন্স করে যাচ্ছে শুরু থেকে।
কিন্তু মুশকিলটা হয় কি, আমরা যখন লিটন নিয়ে কথা বলি তখন প্রত্যেকের মাথার ভিতরে পেছন দিকে ওই জিনিসটা থাকে যে লিটনকে তো আমরা বিশ্বসেরা হিসেবে দেখতে চাইছি। কেউ মোনালিসা বলে টিটকারি করি, কেউ অমুক বলি, শিল্পী বলে ট্রল করি, নানান রকম করি, কিন্তু সবগুলোই তো ওই এক্সপেকটেশনের জায়গা থেকে যে লিটন বিশ্বসেরাদের একজন হওয়ার কথা ছিল। এখন এটা আমাদেরও যেরকম ডিস্টার্ব করে ওরেও ডিস্টার্ব করে, সব মিলে ওরে সবসময় আমার মনে হতো যে খুব ডিস্টার্বড একটা মানুষ, খুব ডিস্টার্ব, যে কোনো ক্রমে নিজের রানটা যেদিন করতে পারতেছে করতেছে, বাকিটা সময় সে বিরক্তি নিয়ে আসে। সেই বিরক্তিটা খানিকটা নিজের উপরে বলেই আমি ফিল করতাম যে আমি কেন পারতেছি না, আমার তো ওই স্ট্যান্ডার্ডে থাকার কথা ছিল। যাই হোক, সব কিছু মিলায় আর সঙ্গে লোকটা ইন্ট্রোভার্ট, এগুলোর সঙ্গে আপনি যোগ করেন যে সে পাবলিক স্পিকিংয়ে খুব ভালো না, মানে ভালো বলে প্রমাণ করতে পারে না নিজেকে। একই সঙ্গে সে কথাবার্তা বলে খুব কাটা কাটা, কারোর সঙ্গে খুব বেশি মেশে না। এরকম একটা লোকে তো ক্যাপ্টেন হওয়ার কথাই না। এরকম একটা লোক যে ক্যাপ্টেন হবে, আপনারা কে কতটা অবাক হয়েছেন আমি জানি না। লিটনকে যখন ক্যাপ্টেন করা হলো, সে 2021 সালে ও একটা সম্ভবত রিয়াদ ক্যাপ্টেন ছিল, নিউজিল্যান্ডে একটা সিরিজে একটা সিঙ্গেল আউট টি-20তে ক্যাপ্টেন্সি করছিল। তখনই আমি খুব বিরক্ত হয়েছিলাম যে ও কেন, ও তো কোনোভাবে ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল না। মানে প্রতিভার দিক থেকে না, আমি ওই যে ব্যক্তিত্বের সংকট যেগুলো বললাম, ইন্ট্রোভার্ট মানুষ, নিজের উপরে বিরক্ত মানুষ, পাবলিক স্পিকিংয়ে কাটা 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 কথা বলে, এবং সবচেয়ে বড় কথা যেটা বলতে চায় আরেক রকমভাবে সেটা বহিঃপ্রকাশ হয়। ও শুরুর দিকের প্রেস কনফারেন্সগুলো আপনারা যদি দেখতেন বা এখনও যদি পাওয়া যায় দেখবেন যে ও একটা রসিকতা করার চেষ্টা করতেছে, সেটা হচ্ছে না, পাবলিক ভুল বুঝতেছে বা সাংবাদিকরাই আমরাই ভুল বুঝতেছি। ও একটা প্রশ্ন শুনলে অ্যাটাক ফিল করতেছে। এটা হচ্ছে পাবলিক স্পিকিং এবং পাবলিক স্পেয়ারে প্রচুর না মেশার একটা বিরাট নেগেটিভ পয়েন্ট। ফলে ক্যাপ্টেনের কিচ্ছু ওর ভিতরে আমি কখনো দেখি নাই। যারা আশাবাদী মানুষ তারা হয়তো দেখছেন, আমি দেখি নাই। আমি এটা সবসময় আমার ভুল ত্রুটিগুলো আমি সবার আগে স্বীকার করতে পারি। আমি খুব মনে করছিলাম যে এটা একটা ব্যর্থ কেস। 2023 সালে কিছু ক্যাপ্টেন্সি করলো, টেস্টেও একটা ক্যাপ্টেন্সি করলো মনে হয়। আফগানিস্তানের সঙ্গে জিতলাম আমরা। একটা ওয়ানডে সিরিজ জিতলাম ওর ক্যাপ্টেন্সিতে আমরা ইন্ডিয়ার বিপক্ষে। এরপরে 2024-এর শেষ দিক থেকে ও আমাদের পার্মানেন্ট টি-20 ক্যাপ্টেন হলো। তারপর থেকে আমরা লিটনকে অন্যভাবে আবিষ্কার করলাম। আগে একটু অন দ্য ফিল্ড বলি, অফ দ্য ফিল্ড ওর ক্যাপ্টেন্সিটাই আমাকে বেশি মুগ্ধ করছে এবং বেশি আমাকে মিথ্যা প্রমাণ করছে। অন দ্য ফিল্ড সে আমার ধারণা সাকিবের সঙ্গে তুলনীয় একজন ক্যাপ্টেন। সাকিবকে এখনো পর্যন্ত ধরেন যাদের দেখি নাই তাদের কথা তো বলে লাভ নেই, আমাদের যারা পুরনো মানুষ তারা বলেন যে আমাদের অনফিল্ড বেস্ট ক্যাপ্টেন গাজী আশরাফ হোসেন লিপু, ফারুক আহমেদ এরা। তো সেটা তো আমরা দেখি নাই। আমরা যা দেখছি তাতে অনফিল্ডের সেরা ক্যাপ্টেন সাকিব আল হাসান, খুব কাছাকাছি যাবে হয়তো মাশরাফি বিন মুর্তজা, কাছাকাছি খুব কিনা একটু দূরত্বই থাকবে। অনফিল্ড সাকিবের মতো ক্যাপ্টেন আমি আসলেই দেখি নাই বাংলাদেশে। সেইটার খুব কাছে চলে গেছে লিটন, খুব কাছে চলে গেছে। এবং কোনো কোনো জায়গায় আমার মনে হয় লিটনের স্থিরতা, মাঠে কুল থাকার প্রবণতা, এটা সাকিবের চেয়ে বেশি। সাকিব তো কুল না, সাকিব হচ্ছে ভয়ানক বরং ডেসপারেট এবং অস্থির ক্যাপ্টেন। সেই অস্থিরতাটাকে সে একটা আর্টে পরিণত করছে। সাকিবের ক্যাপ্টেন্সি নিয়ে আমি বলতে গেলে সবসময় একটা উদাহরণ দেই যে একটা ওয়ানডে ম্যাচে প্রথম বোধহয় 15 ওভার ধরে কোনো বোলারকে সেটেল করে নাই, সব সিঙ্গেল ওভার স্পেল, সব সিঙ্গেল ওভার স্পেল। কতটা অস্থির চিন্তা করেন, এবং সেটাতে কাজও হয়েছে, অস্থিরতাও তো আউটপুট দেয়। কিন্তু সেই জায়গাটায় লিটন একেবারে চরম স্থির। মানে আজকে ম্যাচের কথা আপনি ভাবেন, আজকে সে সাইফরে এক পর্যায়ে বলতেছে যে ভাইয়া ভাইয়া রান দে, সমস্যা নাই, মন খুলে বল কর, মন বড় করে বল কর, ছক্কা খাইলে খাবি, কোনো সমস্যা নেই। মানে এটা যে কি পরিমাণে ঠান্ডা মাথার একটা কাজ, কি পরিমাণে ঠান্ডা মাথার একটা কাজ যে একটা পার্ট টাইম স্পিনারদের সে উদার হাতে বল করতে বলতেছে যে যা খুশি হয়ে যাক, ছক্কা মারলে মারুক, যা খুশি হোক, আমার উইকেট লাগবে, তুই যেমন খুশি বল কর। এইটা কত বড় কুলনেসের পরিচয়। এবং ওর ফিল্ড পজিশনিং দেখবেন, তারপরে সব কিছু মিলায় টিম সামলানো, বোলিং চেঞ্জ, সব কিছু খুবই স্ট্যান্ডার্ড, খুবই স্ট্যান্ডার্ড। আমি বলবো ওই যে সাকিবের কথা বারবার বলতেছি, সাকিবের কাছাকাছি, বরং সাকিবের চেয়ে কখনো কখনো আমার তার কুল মনে হয় মাঠে। যখন সে মাঠ সামলায় তখন আমি দেখছি যে খুব শান্ত থাকে, কি হচ্ছে এটা কোনো ম্যাটার না। হারতে থাকা ম্যাচেও ওরে আমার কখনো মনে হয় নাই যে ও নিজেরে হারায় ফেলছে, যেটা খুব ভয় ছিল একসময় আমার যে ও মেজাজ হারায় ফেলবে, মেজাজ হারায়, এরে ওইটা বলবে ওরে ওইটা বলবে। হ্যাঁ, মাঠে রাগারাগি করে, একদম মাঠ থেকে উঠে এসে
শামীমরে নিয়ে রাগারাগি করে, সেগুলো অফ দ্য ফিল্ড নিয়ে এখন বলা শুরু করে যে আমি মূলত মুগ্ধ হলাম হচ্ছে লিটনের অফ দ্য ফিল্ড ক্যাপ্টেন্সি নিয়ে। অফ দ্য ফিল্ড ক্যাপ্টেন্সি আবার এমন একটা জিনিস, আবার সাকিবের উদাহরণ টানতে হয়। অফ দ্য ফিল্ড তো বাংলাদেশের ইতিহাসে সেরা ক্যাপ্টেন মাশরাফি, এই ব্যাপারে কোনো তর্ক তো দূরে থাক, আলোচনারই সুযোগ নেই। তো সাকিবের আবার সেখানে একটা দারুণ কথা আছে যে অফ ফিল্ড ক্যাপ্টেন্সিটা এমন জিনিস যে আপনি চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। মানে অফ ফিল্ডে আপনার এই করতে হবে এটার তো কোনো সেট মেনু নাই, এটা আপনি আপনার মতো করে করবেন, আপনার ফর্মুলাই ওখানে বেস্ট। আপনি যদি ক্যাপ্টেন হন, আপনি আবিষ্কার করবেন কি করবেন। তবে তার ভিতরেও কিছু সেট ফর্মুলা থাকে, সেটা হচ্ছে সব খেলোয়াড়ের প্রোটেক্টর হওয়া, গার্জিয়ান হওয়া, টিমটাকে উজ্জীবিত করা, চাঙ্গা করা, বিপর্যয়ের সময়ও সবাইকে আনন্দে রাখা, এই ব্যাপারগুলো কমন। এবং সবার থেকে বেস্ট পারফরমেন্স বের করে আনায় এক একজনের এক এক রকম ট্রিক্স ইউজ করা। মাশরাফি একবার ওই 2015 ওয়ার্ল্ড কাপে সবার রুমে রুমে একটা করে চিঠি দিয়ে আসছিল। সেই চিঠি দেওয়ার গল্পটা একদিন বলবো। সবার রুমে দরজার নিচ থেকে কাউরে কিছু না বলে একটা করে চিঠি ঘামে ভরে দিয়ে আসছে। প্রত্যেকটা অনুপ্রেরণা দেওয়ার জন্য একটা করে চিঠি লিখছে। কি অসাধারণ না ব্যাপার স্যাপার! এগুলো সব ক্যাপ্টেন করে। এমন না যে মাশরাফি একমাত্র, প্রত্যেকে যার যার মতো করে করে। সেই জিনিসটা আমি মোটামুটি চমকায় গেছি এই টিমের সঙ্গে কথা বলতে গিয়ে, টিম মেম্বারদের সঙ্গে কথা বলতে গিয়ে। প্রত্যেকের কথা যে লিটন দা মাঠের বাইরে যেভাবে আমাদের আগলায় রাখে, এটা বিস্ময়কর, এটা বিস্ময়কর। লিটনদার কাছ থেকে এটা কখনো আশা করি নাই। লিটনদা সবার থেকেই তো সবসময় দূরে থাকছে। ওরাও বলে যে লিটনদা তো এত মিশতো না। কিন্তু এখন লিটনদাই মনে হয় যে আমাদের একমাত্র আশ্রয়, যে যা হোক লিটনদারে বলতে হবে, লিটনদারে বললে এটা সমাধান হয়ে যাবে। দেখেন সাহেব ওইটা প্রেসে যেভাবে বলছিল সাইফুদ্দিন তো ও তো প্রেসে ঠিকমতো কথা বলতে পারে না, এই জন্য একটু বাজে মিনিং হয়েছে। ও বলতেছিল যে আমাকে লিটনদা ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে তোরে আমার দলে লাগবে, তুই আমার কি মেম্বার। এরকম একটা ফোন যদি কোনোদিন শান্ত দিত, তাহলে আমি ক্রিকেটে অনেক আগায় থাকতাম। শান্তর সঙ্গে এই তুলনাটা করা ঠিক হয় না, শান্তও অনেক ভালো ক্যাপ্টেন। কিন্তু লিটনের যে গুণাবলীটা, সেটা তো আপনি টের পাইলেন যে হয়তো তার সাইফকে অত দরকার না বা দরকার, কিন্তু সে যে সাইফকে পার্সোনালি মোটিভেট করার জন্য ওরকম একটা ফোন দিয়ে রাখছে, এটা বিশাল একটা ব্যাপার। সাহেব তো সিনেও নাই তখন। সাহেব কোথায় ফেনীতে বসে নিজের বানানো উইকেটে প্র্যাকটিস করে। সেই সাইফরে সে মাথায় রাখছে, ইকুয়েশনে রাখছে, ফোন দিয়ে উজ্জীবিত করছে। এরকম শতটা ঘটনা আপনি পাবেন যে লিটন টিমে নাই, এরকম ছেলেপেলেদের সঙ্গে যেচে যেচে ফোন করে কথা বলে, তোর কি অবস্থা, তুই কোথায় আছিস, বা আপনি কই আছেন, আপনি একটু আসেন একদিন মাঠে, আপনার নিয়ে তো চিন্তা আছে আমাদের, অমুক তমুক, এগুলা সে করে। মানে এইটা পুরোপুরি নিজের ডিউটির বাইরের একটা কাজ, পুরোপুরি ওর তো কাজ শুধু ওর স্কোয়াড নিয়ে কাজ করা না, ও খেলোয়াড়দের একটা অভিভাবক হয়ে উঠছে, এইটা প্রথম কাজ। দ্বিতীয় কথা হচ্ছে সর্বশেষ এই সিরিজটা শুরুতে সে আসলে যেটা প্রমাণ করলো, আচ্ছা এর মধ্যে একটু পাবলিক স্পিকিংটা বলে, যেটা তার খুব আমার কাছে দুর্বল মনে হয়েছিল। পাবলিক স্পিকিং বারবার বলতেছি, ব্যাপারটা আসলে বলা ভালো যে প্রেস সামলানো, প্রেস সামলানো, যে এই জায়গাটায় আমার ওরা খুব দুর্বল মনে হতো। কিন্তু আমি তো ক্যাপ্টেন জামানায় কখনো প্রেস কনফারেন্স কাভার করি নাই। যতটুকু টিভিতে বা ইন্টারনেটে ওই যে ক্লিপিংস দেখি, আমার কাছে মনে হয় ড্রামাটিক একটা চেঞ্জ হয়েছে। সে যে প্রেসে এখন কথা বলে, যখন সে ক্ষেপে গিয়ে কথা বলে ওইটাও কন্ট্রোল, যখন সে আনন্দিত হয় ইদানিং সে প্রায়ই দেখি হেসে এসে প্রেস কনফারেন্স করে, এবং প্রেস কনফারেন্সে যে কথাবার্তাগুলো বলে এগুলো যথেষ্ট মিনিংফুল এবং কমিউনিকেট করেই কথা বলে। এমন না যে সে যেটা বলতে চাচ্ছে ওটা বলতে পারতেছে না। দুর্দান্ত কমিউনিকেটিভ কথাবার্তা বলে এবং খুব মিনিংফুল কথাবার্তা বলে। এটাই আসলে একজন ক্যাপ্টেনের কাছ থেকে দরকার। সবচেয়ে বড় কথা, সে প্রেসে কখনো কোনো খেলোয়াড়কে বলি বানায় না। এটা একটা ক্যাপ্টেনের সবচেয়ে বাজে বৈশিষ্ট্যের একটা, এবং এটা তারা নিয়ে আমার ভয় ছিল। যেহেতু একটু স্ট্রেট ফরওয়ার্ড, ও ডাইরেক্ট প্রেসে এসে বলে দিতে পারে যে ও খেলোয়াড়টা খারাপ, এই কারণে আমি রান করতে পারি না। ও সবসময় খেলোয়াড়দের প্রোটেক্ট করে প্রেসে, এটা দুর্দান্ত একটা বৈশিষ্ট্য। কিন্তু ওর মূল বৈশিষ্ট্যটা টের পেলাম আমরা আসলে এই রিসেন্টলি শামীম কাণ্ডে। দেখেন শামীম কাণ্ডে কি কি ঘটছে না ঘটছে এটা এখন আর গোটাগুটি না করি, এটা নিয়ে তো রাগারাগি করেও কন্টেন্ট করছি। কিন্তু লিটন নিজেই যেহেতু গতকালকে প্রেস কনফারেন্সে বলল যে ব্যাপারটা সবাই আসলে হিট অফ দ্য মুভমেন্ট কিছু ভুলভাল করছি আমরা সব পক্ষই, তারপরে আমরা বসছিলাম, বসে জিনিসটা সুন্দর সমাধান হয়েছে, এটা নিয়ে আর কথা আগানোর দরকার নেই, ওকে আমরাও আর কথা আগাইলাম না। কিন্তু এই পুরো কাণ্ড একটা জিনিস প্রমাণ করে। দেখেন শামীমের কাণ্ডটা শুরু হয়েছে আরও আগে থেকে।
আপনারা যদি একটু নোটিশ করেন তাহলে শামীমের কাণ্ডটা শুরু হয়েছে ওই এশিয়া কাপের পর থেকে, মানে যখন থেকে এই ছেলেটা রান পাচ্ছে না। আমরা এখন 2-4 মেলাতে পারি অনায়াসে, যে তখন থেকেই আসলে নির্বাচকরা বা ম্যানেজমেন্টের অংশ বিশেষ চাচ্ছিল শামীমকে বাদ দিয়ে দিতে। শামীমকে ও প্রোটেক্ট করে যাচ্ছিল যে না শামীমকে আমার লাগবে, এবং ওর প্রোটেক্ট করার দৃষ্টিভঙ্গিটা আমি খুব ভালো বুঝতে পারি। আমার সঙ্গে ওর কোনো কথা হয় নাই, আমার সঙ্গে ওর কথা হয়েছেই সারা জীবনে কয়েকবার, মনে হয় সব মিলে 2টো ইন্টারভিউ নিতে পারছি আমার প্রফেশনাল ক্যারিয়ারে। তারপরে 1-2বার হাই হ্যালো হয়েছে, খুব বেশি কথাবার্তা আমার সঙ্গে কোনো দিনই হয় নাই, কারোর সঙ্গে মনে হয় না খুব বেশি কথাবার্তা সে বলে। তো যাই হোক, শামীমের ওই ঘটনাটা এখন আমি যেটা 2-4 মিলাই যে ওই সময় থেকেই ম্যানেজমেন্ট তার টিম থেকে বাদ দিতে চাচ্ছে, এবং ওরে চায় এই কারণে যে শামীম ছাড়া আমাদের টিমে কোনো ইনোভেটিভ টি-20 খেলোয়াড় নাই, কোনো ইনোভেটিভ টি-20 খেলোয়াড় নাই। ধরেন ওপরের দিকে তামিম, ইমন, সাইফ, এরা 3জন অর্থোডক্স এবং দুর্দান্ত ব্যাটসম্যান, আর মাঝে আমাদের হৃদয়, জাকের, সোহান, এরা হচ্ছে আনঅর্থোডক্স এবং লিমিটেড, কিন্তু ইনোভেটিভ না। একমাত্র ইনোভেটিভ ব্যাটসম্যান পুরো ব্যাটিং লাইন আপে, ইনক্লুডিং লিটন, লিটনের মতো সুন্দর ব্যাটসম্যানের থাকার পরেও আমি বলতেছি একমাত্র ইনোভেটিভ ব্যাটসম্যান হচ্ছে শামীম, যে আসলে টিমের জন্য খেলে পুরোটা, যে পুরো ইনোভেশনটা করতে চায় টিমের জন্য। এখন এইরকম একটা ছেলে পাওয়া কিন্তু খুব কষ্টের ব্যাপার, সাধারণত সহজে মেলে না। ফলে লিটন এই ছেলেটাকে নার্সিং করতেছে বিশ্বকাপকে সামনে রেখে, যে এই ছেলেটা যদি একটু রানে থাকে, যেদিন রান করবে ওই দিন তো টিমকে জিতায় দিবে, ও ওই পজিশনে গিয়ে ওর মন মতো একটা ইনিংস যদি খেলতে পারে তাহলে টিম অনায়াসে জিতে যাবে। এখন এই বাজিটা ও ধরে যেতে চায়। এই জিনিসগুলোতে যেটা হয় যে ক্যাপ্টেনরা তো আসলে কিছু চুজ করে, এবং সেই চুজটা আপনার ভুল মনে হতে পারে, কিন্তু যতক্ষণ ক্যাপ্টেন বাজি ধরবে আপনার দায়িত্ব ক্যাপ্টেনকে ব্যাক করা, ক্যাপ্টেন ওই খেলোয়াড়কে ব্যাক করবে, আপনার ব্যাক করতে হবে ক্যাপ্টেনকে। এখন ক্যাপ্টেন হয়তো শামীমকে কথা দিছে যে তুই খেল, তুই যাই রান করিস বিশ্বকাপ পর্যন্ত আমি তোর পাশে আছি, তুই শুধু তোর মন মতো খেল। দেখেন সেইটা করতে গিয়ে ও একদিকে শামীমরে টের পেতে দিচ্ছে না যে শামীমের জন্য ওর প্রতিনিয়ত ঝগড়া করতে হচ্ছে, আবার শামীমকে ব্যাক করতেছে। সেইটা করতে গিয়ে কিন্তু ওই আউটবাসটা করলো যে শামীমরে আমার বুঝতে হবে যে সে তার দায়িত্ব নিতে হবে, এই রোজ উপভোগ করার জায়গা না। এই কথাটা সে আসলে শামীমরে বলে নাই, এই কথাটা আসলে সে অন্যদের শুনাইছে যে আপনারা তো বলেন ও শুধু এনজয় করতে যায়, এই মানে ও চরম বিরক্তি প্রকাশ করছে ওই দিন, যে এই ছেলেটা ঠেকানোর জন্য এত কিছু করতেছে, ওই ছেলেটা আবার গেল, আমি তো চাই ও উপভোগ করুক, কিন্তু আবার উপভোগ করতে গিয়ে আউট হয়ে গেল, আমি কি জবাব দিব। এখন এই জিনিসটা ওরে একটা বিপাকে রাখছিল, তারপরে ওর প্রত্যাশা ছিল যে আমি ছেলেটারে ব্যাক করতেছি, আমার এই নির্বাচক কমিটি ব্যাক করবে। এন্ড অফ দি ডে সেটা যখন না ঘটলো, সে যে বিস্ফোরণটা করলো, এইটা কিন্তু তাকে ক্যাপ্টেন হিসেবে অনেক আগায় দিল। প্রথমত হচ্ছে যে ক্যাপ্টেনের যা করা উচিত, যে আমি আমার ক্ষমতায়, আমি আমার কর্তৃত্বে আপোস করব না। হ্যাঁ, পৃথিবী থেকে ওই ক্রিকেট ক্যাপ্টেন্স গেম ব্যাপারটা উঠে গেছে, কিন্তু যারা সত্যিকারের ক্যাপ্টেন, জাত ক্যাপ্টেন, তারা কখনো আপোস করে না। সাকিব আপোস করে নাই, ইমরান খান আপোস করেন নাই, মহেন্দ্র সিং ধোনি আপোস করে নাই, সৌরভ গাঙ্গুলি আপোস করে নাই, কোনো জাত ক্যাপ্টেন আপোস করে না। যত নিয়ম কানুন বদলে যাক, যে না এখন আর মনসুর আলী খান পতৌদিদের যুগ নাই, মাইক বিয়ার্লিদের যুগ নাই, ওইসব কথায় কাজ হবে না। যে জাত ক্যাপ্টেন আজকে 100 বছর পরে আসলেও সে কাউরে মানবে না, সে বলবে দিস ইজ মাই টিম। ওই জিনিসটা লিটন প্রুভ করছে যে এটা আমার টিম, আমার অনুমতি ছাড়া কেন পাবলিশ করা হলো। মূল মুদ্রা লাইন তো এটাই ছিল, অনুমতি না, আমার সম্মতি বা আমাকে না জানায় কেন পাবলিশ করা হলো, মূল আপত্তির জায়গাটা ওইখানে। এবং সে সেই প্রেস কনফারেন্সে বলছে যে আমি আর এখন শামীমকে সরি ছাড়া কিছু বলার নাই। মানে দুটো জিনিস একসঙ্গে প্রুভ হয়েছে যে সে তার ক্রিকেটারদের কি পরিমাণে প্রোটেক্ট করতে চায়, ব্যাক করতে চায়। আর একটা হচ্ছে সে ক্যাপ্টেন হিসাবে ওই প্রজাতে, ওই যে ইমরান খান, সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনি কিংবা আমাদের সাকিব, ওই প্রজাতির, যে ঘাড় নিচু করব না, মাথা নিচু করব না। এই কারণে আমি বলি যে এই 2025-এর শেষ লগ্নে এসে আমরা আসলে আবিষ্কার করছি, জিনিসটা তো পুরো বছর ধরে গড়ে উঠছে, 5টা সিরিজ জয়টা এগুলো খুব তুচ্ছ ব্যাপার, খুব তুচ্ছ ব্যাপার। আগামী কোনো ক্যাপ্টেনই হয়তো 7টা-8টা সিরিজ জিতে ফেলবে, লিটনই হয়তো এটারে 10-এ নিয়ে যাবে খুব দ্রুত নাম্বারটারে। এইগুলো সিরিজের নাম্বার দিয়ে বোঝা যাবে না, কিন্তু যে ক্যাপ্টেন্স ক্যারেক্টার সে শো করছে, এইটা অনেক বড় একটা প্রাপ্তি।
এবং এই ফাঁকে আমি ছোট্ট একটা কথা বলি, দেখেন আমি সবসময় এই ডিভাইডেড ক্যাপ্টেন্সির বিপক্ষে। ৩ ফরম্যাটের ৩ ক্যাপ্টেন এটা আমার পছন্দ না। শুধুমাত্র টি-টোয়েন্টিতে আলাদা ক্যাপ্টেন থাকলেও থাকতে পারে যদি আপনি টি-টোয়েন্টি ফুল সেটআপ আলাদা করতে পারেন। আমাদের মতো দেশে সেই সুযোগ নাই। আমাদের ড্রেসিং রুমে একজনই ক্যাপ্টেন থাকতে হবে, একজনই অথরিটি থাকতে হবে, যার উপরে আসলে কথা বলার কেউ থাকবে না। সেই জিনিসটা আমার কেন যেন মনে হয় এখনও আমি শান্তকে খুব ভালো ক্যাপ্টেন মনে করি ওয়ানডের জন্য, টেস্টের জন্য। কিন্তু লিটনও এত ভালো ক্যাপ্টেন, শান্ত যেহেতু অল ফরম্যাট ক্রিকেটার না, সেক্ষেত্রে আমাদের আসলে অল ফরম্যাট ক্যাপ্টেনের দিকে যাওয়া উচিত। সেটা লিটন হবে না শান্ত হবে সেটা সময় বলবে। তবে লিটন এটা প্রুভ করতে পারছে যে সে শুধু টি-টোয়েন্টি না, সে পুরো দেশের ক্রিকেটকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। এটাই আমাদের এই বছরের সবচেয়ে বড় প্রাপ্তি। লিটনের জন্য অনেক শুভকামনা থাকলো এবং তাকে অনেক ধন্যবাদ, যেটা আমি থাম্বে লিখছি যে ধন্যবাদ ক্যাপ্টেন। এই ধন্যবাদটা দিলাম এই কারণে যে সে গতকালকে প্রেস কনফারেন্সেই বলে দিছে যে না, সেদিন সে অফ দ্য রেকর্ড যেটা বলছিল যে বিশ্বকাপ পর্যন্ত থাকে কিনা দেখেন, ওটা কোনো কথা না। এবং সে বলছে যে ক্যাপ্টেনের দায়িত্বটা অনেক বড়, হুট করে এটা ছাড়াও যায় না, আমি এটা ছাড়বো না। বিশ্বকাপ আমার একটা ড্রিম ক্যাপ্টেন হিসাবে সে পর্যন্ত অন্তত করে যাই, তারপরে দেখা যাবে। এই জন্য অনেক ধন্যবাদ লিটন। এই জিনিসটা নিয়ে আগায় যান, আপনার উপরে আমরা বাজি রাখতে চাই, আপনাকে আমরা ব্যাক করতে চাই। বোর্ড বা নির্বাচকরাও নিশ্চয়ই করবেন। এখন যা যা হলো তারপরে নিশ্চয়ই সবাই ব্যাক করবে। লিটনের জন্য অনেক শুভকামনা, সবাই ভালো থাকবেন।